ক্লাস 12 আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব। এর আগে আমরা ইকোলজি 13 নম্বর চ্যাপ্টার পড়েছিলাম, তারপরে 14 নম্বর চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোয়েশ্চেন দেখেছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তো এই 15তম চ্যাপ্টারটাতে কি কি আছে? বায়োডাইভার্সিটি ও তার জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। ঠিক আছে, তাহলে এই যে বায়োডাইভার্সিটি কথাটা লেখা হলো, এটাকে যদি আমি দুটো ভাগ করি, এখানে একটা হাইফেন দিয়ে দিলাম, তাহলে কি হলো? বায়ো আর এদিকে হলো ডাইভার্সিটি। দেখো আমরা সবাই জানি জীবন বিজ্ঞান বলি না, তাহলে বায়ো মানে কি? লাইফ, বায়ো সায়েন্স, লাইফ সায়েন্স বলি কি না? তাহলে এখানে আমি যদি লাইফ দিই, আর ডাইভার্সিটি কথাটার অর্থ হলো ভ্যারাইটি, বলি না? এরকম ভ্যারাইটি বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদ। তাহলে লাইফ বলতে যাদের মধ্যে জীবন আছে, তো জীবন কাদের মধ্যে আছে? বা এখানে আমরা বলতে পারি আরেকটা জিনিস, যে লিভিং থিংস। লিভিং থিংস সেটা হতে পারে উদ্ভিদ, সেটা হতে পারে প্রাণী, সেটা হতে পারে মাইক্রো অর্গানিজম। তাহলে উদ্ভিদের মধ্যে আমরা অনেক কিছু জানি, লিখলাম উদ্ভিদ, প্রাণী, গুল্ম জাতীয় উদ্ভিদ, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, তারপরে হচ্ছে মস, ফার্ন, ছত্রাক ইত্যাদি। এই ধরনের উদ্ভিদ বা আমরা বিভিন্ন ধরনের টাইপগুলো জানি, এগুলো হচ্ছে ওর উদাহরণ। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, গুপ্তবীজী, ব্যক্তবীজী, এই যে উদ্ভিদগুলোর কথা বলা হলো। তারপরে প্রাণীদের মধ্যে যদি আসি, তো এগুলোর মধ্যে আমরা ভাগ দেখেছিলাম না ক্লাস 11-এ? বিভিন্ন ধরনের পর্বগুলো দেখা হয়েছিল, প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমেনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, অ্যাগনেথা, ন্যাথোস্টোমাটা, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস, ম্যামেলিয়া। এই যে বিভিন্ন ধরনের ফাইলামগুলোর কথা বলা হলো, এই ফাইলামগুলোর প্রত্যেকটার উদাহরণ আমরা দেখেছিলাম ক্লাস 11-এ। তো এই যে যত ধরনের আমরা ভাগটা বললাম প্রাণীদের, এগুলো প্রত্যেকটার আমরা মানে বৈশিষ্ট্য পড়েছি, উদাহরণ পড়েছি। তাহলে এই সমস্ত ধরনের উদ্ভিদ, প্রাণী, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। তাহলে এই ধরনের মাইক্রো অর্গানিজম, উদ্ভিদ, প্রাণী, সকল ধরনের লিভিং থিংস বা এই সকল ধরনের জীবন বা হচ্ছে এই লিভিং থিংস গুলো যে ভ্যারাইটি আমরা কোথায় দেখতে পাই? পৃথিবীর মধ্যে বা আর্থের মধ্যে বা আমাদের ভূপৃষ্ঠে। তাদেরকে একত্রে আমরা বলবো হচ্ছে জীব বৈচিত্র্য। তাহলে ভ্যারাইটি অফ লিভিং থিংস প্রেজেন্ট অন আর্থ, তাকে বলবো হচ্ছে বায়োডাইভার্সিটি। কিন্তু সংখ্যাটা তো আমাদের ইংরেজিতে লিখতে হবে না, বাংলায় লিখতে হবে। যাই হোক, তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি মানে কি? প্রকরণ, ভেদাভেদ বা তফাৎ বা পার্থক্য, অনেক কিছু বোঝায়। তাহলে এই বিভিন্ন ধরনের যে আমরা টাইপ বা ধরন গুলো দেখতে পাচ্ছি কিসের? লিভিং থিংসের। এই লিভিং থিংসের মধ্যে কি কি পড়বে আমি তো বলে দিলাম একটু আগে। এদিকে এই সমস্তগুলো যখন কোনো মানে আর্থের মধ্যে এই বিভিন্ন ধরনের প্রজাতির যে আমরা ভেদাভেদ দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য নিয়ে 1992 সালে একটা সম্মেলন সংগঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। ঠিক আছে, ওখানে ওই সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার পরে একটা সংজ্ঞা প্রকাশিত হয়। সেই সংজ্ঞাটা যদি বলা যায় তাহলে কিরকম হবে? স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে বা অন্য যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত, কি বললাম? কোন কোন বাস্তুতন্ত্র বলছি? স্থলজ বা জলজ বাস্তুতন্ত্র অথবা অন্য যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর জিনগত, প্রজাতিগত আর বাস্তুতন্ত্রগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সমন্বয়কে বলা হয় হচ্ছে
বায়োডাইভার্সিটি। সংজ্ঞাটা বুঝতে পারলাম না হয়তো, আমি একটু পর ওটাকে প্রমাণ করছি, মানে কিভাবে সংজ্ঞাটা সঠিক। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলছি। এরা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। কত সালে? 1992 সালে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে স্থলজ, আমরা সাধারণত কত ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি, স্থলজ, জলজ, ঠিক আছে, আরো অনেক উদাহরণ আছে, পরে আসছে ওগুলোতে। তাহলে স্থলজ ও জলজ বা স্থলজ বা জলজ তাছাড়া আরেকবার বলছি, স্থলজ কমা জলজ অথবা অন্য যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত ওই বাস্তুতন্ত্রগুলোতে কি কি থাকবে? বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী। তাহলে ওই বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সমন্বয়কে আমরা কি বলবো? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। একটু পরে তোমরা বুঝতে পারবে যে সংজ্ঞাটা কতটা সঠিক। যাই হোক, এটা মিটাচ্ছি। তাহলে এটা আমরা কি দেখলাম যে বায়োডাইভার্সিটি কাকে বলে, কি বা কাকে বলে, এর সংজ্ঞা দেখলাম। তারপরে চলে আসছি এর প্রকারভেদ। ঠিক আছে, বায়োডাইভার্সিটিকে কত ভাগে ভাগ করা হয়েছে একটু আগে আমি লিখলাম, তবুও আরেকবার লিখছি। জিনগত বা জেনেটিক বায়োডাইভার্সিটি বা জিনগত ডাইভার্সিটি। তারপরে চলে আসছি হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। থার্ড নম্বর আসছে হচ্ছে ইকোলজিক্যাল বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। ঠিক আছে, এখানে শুধু আমাদের ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, তাহলেই আমরা টোটালটা ভালো করে মনে রাখতে পারবো। এরকম ছোট জিনিস, এই যে জিনগত লেখা হয়েছে, এই জিনগতর মধ্যে আমাদের শুধু লিখতে হবে হচ্ছে সেম স্পেসিস। কি লিখলাম? সেম স্পেসিস। স্পেসিস যেখানে লিখেছি এখানে শুধু লিখবো ডিফারেন্ট স্পেসিস বা ডিফারেন্ট লিখলেই হবে। তাহলে মনে রাখলাম কি দিয়ে? সেম কথাটা দিয়ে, সেম। যখনই আমরা জেনেটিক বা জিনগত বৈচিত্র্য পড়ব বা ডাইভার্সিটি, বাংলা ইংলিশ হয়ে গেছে, যাই হোক তোমরা বুঝতে পারবে। জেনেটিক স্পেসিস, টোটালটাই লিখি। তাহলে জিনগত বৈচিত্র্য কাকে বলছে? জিনগত প্রকরণ বা ভেদাভেদ যদি কোনো একটা সেম স্পিসিসের মধ্যে আমরা দেখতে পাই, একই রকম প্রজাতির মধ্যে যদি আমরা জিনগত প্রকরণ বা ভেদ দেখতে পাই, ওর ফলে যে মানে বৈচিত্র্য দেখতে পাই, তাকে বলবো হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। জিনিসটা কি বুঝলাম না? ঠিক আছে, আমরা কি জানি জিন কি? জিন হচ্ছে স্মল পার্ট অফ ডিএনএ, যেটা কি করে বংশ পরম্পরায় একটা বৈশিষ্ট্যকে এক জনু থেকে আরেক জনুতে ট্রান্সফার করে। মানে হচ্ছে আমাদের প্যারেন্টাল যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমাদের মধ্যে এসেছে কার মাধ্যমে? জিনের মাধ্যমে, যেটা হচ্ছে কিসের পার্ট? স্মল পার্ট অফ ডিএনএ, যা ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে এই জিনটা কি হচ্ছে এক একটা বৈশিষ্ট্য বহন করছে, বা এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য অধিকারী বলতে পারি। সেই জন্যই বিভিন্ন প্রকার আমরা মানুষরা একরকম হয় না দেখতে। কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, কেউ বেটে হয়, কেউ লম্বা হয়। ঠিক আছে, কারো চুল কালো হয়, কারো চুল দেখবে ধূসর বর্ণের হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের তফাৎগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? জিনের প্রকরণের জন্য বা জিনের বিভিন্নতার জন্য বা জিনের ভেদাভেদের জন্য। তাহলে এখানে কি বলা হয়েছে সংজ্ঞাটাতে? জিনগত বৈচিত্র্য কাকে বলে বা জেনেটিক ডাইভার্সিটি কাকে বলছে? জিনগত প্রকরণ বা ভেদাভেদ যদি আমরা একই স্পিসিসের মধ্যে বা একই প্রজাতির মধ্যে দেখতে পাই, তাহলে যে বৈচিত্র্যটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, কিরকম জিনিসটা? যদি আমরা একটা লঙ্কা গাছ দেখি, তাহলে লঙ্কা গাছের মধ্যে যে আমরা ফলটা দেখতে পাই, দেখবে কোনোটা লঙ্কা একটু লম্বা হয়, কোনো লঙ্কা দেখবে যে একটু মানে ছোট গোলাকার হয়, কোনো লম্বা মানে লঙ্কা গাছ দেখবে একটু বুলেট ফর্মের হয়। ঠিক আছে, ঠিক তেমনি মানুষের মধ্যে যদি ধরি কোনো মানুষ লম্বা হয়, কোনো মানুষ বেটে হয়, তাহলে এগুলো কিসের জন্য হচ্ছে? জিনগত প্রকরণ বা ভেদাভেদের জন্য। তাহলে সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি, তবু আরেকবার বলছি
যে সেম স্পেসিস, একই প্রজাতির মধ্যে জিনগত বা ভেদাভেদ বা জিনগত প্রকারণের জন্য যে আমরা বৈচিত্র্য দেখতে পাই, তখন সেই ঘটনাটা বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। ঠিক তেমনি হচ্ছে, যদি গোলাপ গাছ দেখবে কোনো গোলাপ গাছের ফুল সাদা হয়, কোনো গোলাপ দেখবে যে লাল হয়, কোনো গোলাপ দেখবে যে নীল বর্ণের হয়, ঠিক আছে, কোনো গোলাপ দেখবে যে হালকা বেগুনি বর্ণের হয়। এরকম বিভিন্ন ধরনের গোলাপ আমরা দেখতে পাই। ঠিক তেমনি আমরা যদি লঙ্কার যেটা উদাহরণ দেখলাম, কোনোটা ছোট হয়, কোনোটা মোটা হয়, কোনোটা লম্বা হয়, মানুষেরও দেখলাম। তাহলে এগুলো সমস্ত কিছু কিসের জন্য দেখতে পাচ্ছি? জিনগত প্রকরণ বা ভেদাভেদ বা জিনের ভ্যারাইটির জন্য। সেই জন্য এটা বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। আশা করি বুঝতে পেরেছ। তারপরে চলে আসি হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। কাকে বলছে? সিম্পল ভাবে জিনিসটা মনে রাখার চেষ্টা করবো। এখানে কি বলেছি? ডিফারেন্ট স্পেসিস প্রেজেন্ট অন এ পার্টিকুলার স্পেস, দেন ইট ইজ কল্ড হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি, দেন ইট ইজ নোন অ্যাজ স্পেসিস ডাইভার্সিটি। আরেকবার বলছি, কোনো একটা জায়গার মধ্যে, এটা একটা জায়গায় ধরলাম, এবার এই পার্টিকুলার অঞ্চলটাতে আমি একের অধিক হতে হবে অবশ্যই সংজ্ঞাটাতে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি আমরা জেনেটিক ডাইভার্সিটি বলি বা জিনগত বৈচিত্র্য বলি, সেখানে হতে হবে যে একই স্পিসিসের মধ্যে বা একই প্রজাতির মধ্যে জিনগত প্রকরণ বা ভেদাভেদের জন্য আমরা যে বৈচিত্র্যটা দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেরকম উদাহরণ দিলাম লঙ্কা, তাহলে কোনোটা লঙ্কা ছোট হয়, কোনোটা লম্বা হয়, কোনোটা বুলেট ফর্মে হয়, বুলেট লঙ্কা আমরা বলি অনেকে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? জেনেটিক বৈচিত্র্যের জন্য বা জিনগত বৈচিত্র্যের জন্য। ঠিক তেমনি স্পেসিস ডাইভার্সিটির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি, যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যদি আমি একাধিক স্পিসিস দেখতে পাই, মানে একটা নির্দিষ্ট জায়গা ধরলাম, ওই জায়গার মধ্যে যত রকমের বা যত ধরনের প্রজাতি বাস করবে, তাদেরকে আমরা একত্রে বলবো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ধরো এই স্পিসিস ডাইভার্সিটির মধ্যে এখানে একটা ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, কাক আছে, ময়ূর আছে, ব্যাঙ আছে। তাহলে এই একটা জায়গার মধ্যে একটা পার্টিকুলার অঞ্চল ধরলাম, ঠিক আছে, এই জায়গাটা ধরলাম হচ্ছে যে 80 ফিট বাই 40 ফিট, এরকম একটা জায়গা ধরলাম, লম্বা 80 ফিট আর চওড়া হচ্ছে 40 ফিট। তাহলে এই জায়গাটার মধ্যে আমি কি দেখতে পেলাম? এটা ধরো একটা কোনো বনাঞ্চলে কোনো একটা ছোট জায়গা বা পার্টিকুলার একটা কোনো মাঠ ধরো, এই মাঠটার মধ্যে সাধারণত ওগুলোতে মূল দেখতে পাবো না, যাই হোক ধরলাম আমি যে আমরা এই সমস্ত প্রাণীগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে একাধিক, এখানে কি লেখা আছে? ডিফারেন্ট স্পেসিস। তাহলে বিভিন্ন প্রকার ডিফারেন্ট স্পেসিস যদি আমরা পার্টিকুলার একটা জায়গায় দেখতে পাই, তখন সেটাকে বলবো হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। আমি বারবার বলেছি যে একটা জিনিস দিয়ে মনে রাখবো, সেটা কি? সেম আর ডিফারেন্ট। সেমটা কোথায় রাখবো? জেনেটিকের মধ্যে, আর ডিফারেন্ট হচ্ছে স্পেসিস ডাইভার্সিটির মধ্যে। তাহলে ডিফারেন্ট স্পেসিস প্রেজেন্ট অন এ পার্টিকুলার স্পেস, দেন ইট ইজ নোন অ্যাজ স্পেসিস ডাইভার্সিটি। তাহলে একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে যদি আমরা একাধিক প্রজাতি দেখতে পাই, একের অধিক, অবশ্যই এই কথাটা বলতে হবে, নাহলে কিন্তু সংজ্ঞাটা সঠিক হবে না, তখন সেটাকে বলবো হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। এটা আমরা কি পড়ছি? বায়োডাইভার্সিটির টাইপস বা প্রকারভেদ। কি পড়ছি আমরা? টাইপস বা প্রকারভেদ কার? বায়োডাইভার্সিটির। তাহলে একটা দেখলাম, এটা বুঝতে পারলাম স্পেসিস ডাইভার্সিটি। এবার দেখো এই স্পেসিস ডাইভার্সিটির মধ্যে দুটো টার্ম খুব বেশি, মানে তোমাদের কম্পিটিটিভ এক্সামে হোক বা নিটের এক্সামে হোক বা এমনি কোনো বায়োলজির এক্সামে হোক, এই জিনিসটা আসে কি? স্পেসিস রিচনেস কি জিনিস, আর স্পেসিস ইভেননেস। কিরকম জিনিসটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো স্পেসিস মানে কি? প্রজাতিগত। রিচনেস মানে প্রাচুর্যতা। আর এখানে হচ্ছে স্পেসিস ইভেননেস মানে সমতা। বাংলাটা বুঝলেই মানে বুঝতে পারবে। তো তোমাদের মানে বেশিরভাগ সময় কোশ্চেনটা ইংলিশ টার্মটা দিয়ে আসে যে স্পেসিস রিচনেস কি। তাহলে এখানে আসলো কি? প্রাচুর্যতা। নামটা দিয়ে আমরা বুঝতে পারছি, খুবই সহজ জিনিস।
একটু ভালো করে বুঝে নিলে আমরা বুঝতে পারবো। কিরকম, ধরো এটা একটা গাছ আঁকলাম, এটা গাছ হলো, যাই হোক এমনি জাস্ট আঁকলাম। তো এই গাছের মধ্যে আমরা কি দেখলাম, কোনো একটা স্পিসিস আছে। আমি এখানে তিনটা পাখি ধরলাম, পাখিটা কি, এটা এক জায়গায় আঁকতে হতো, যাই হোক এখানে থাক, কাক, কোকিল আর টিয়া পাখি। এই তিনটা পাখি আমরা কোথায় দেখতে পাচ্ছি, একটা গাছের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা কি বলছি, স্পেসিস রিচনেস আর ইভেননেস। যদি টোটাল এখানে মানে 10টা পাখি থাকে, টোটাল ধরলাম, টোটাল 10টা পাখি, এই তিনটা মিলে 10টা আছে, ঠিক আছে। তাহলে কাকের সংখ্যাটা যদি 6 হয়, 6টা কাক হলো, দুটো কোকিল, তিনটা করলো, আর একটা হচ্ছে টিয়া পাখি। তাহলে দেখো তো এখানে সব থেকে বেশি সংখ্যায় কি আছে, কাকটা। তাহলে এখানে হচ্ছে স্পেসিস রিচনেস বলতে যেই প্রজাতিটার সংখ্যাটা কোনো একটা পার্টিকুলার অঞ্চলে বা কোনো একটা পার্টিকুলার জায়গায়, এখানে পার্টিকুলার জায়গা বা অঞ্চলটা কি, একটা গাছ, একটা বড় গাছ ধরলাম, পাকুড় গাছ, বট গাছ, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই বড় গাছটার মধ্যে আমরা টোটাল 10টা পাখি দেখতে পেলাম। তো 10টার মধ্যে দেখতে পেলাম কি, 6টা কাক আছে, 3টা কোকিল আছে, একটা টিয়া পাখি আছে। তাহলে সব থেকে বেশি সংখ্যায় কি আছে, এখানে লেখা আছে কি, স্পেসিস প্রাচুর্যতা বা রিচনেস বা প্রজাতিগত প্রাচুর্যতা। তাহলে কোন প্রজাতিটা বেশি আছে, এখানে তিনটাই তো কাকেরই মানে পাখির প্রজাতি, কিন্তু এদের মধ্যে তো আবার ভাগ আছে। তো ভাগ বলতে কি, কোনোটা কাক, কোনোটা কোকিল, কোনোটা টিয়া, কিন্তু এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে সব থেকে বেশি সংখ্যায় কোনটা আছে, কাকটা। তাহলে এই কাকটা হচ্ছে এখানে স্পেসিস রিচনেসের উদাহরণ। তাহলে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি কোনো একটা স্পেসিস, কোনো একটা প্রজাতি আমরা সংখ্যায় বেশি দেখতে পাই, সর্বাধিক, তখন সেই সংখ্যাটাকে বলবো হচ্ছে স্পেসিস রিচনেস। আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু এখানেই কাক, কোকিল আর টিয়া পাখিটা যদি 10টার মধ্যে, সরি এখানে 9টা করলে খুব সুবিধা হবে। আচ্ছা এটা গেল 10টা বললাম। এবার হচ্ছে যদি স্পেসিস ইভেননেস বলি, তাহলে আমি ধরলাম এখানে 9টা পাখি আছে ইভেননেসের ক্ষেত্রে। যদি ইভেননেসের ক্ষেত্রে 3টা কাক, 3টা কোকিল, 3টা টিয়া পাখি থাকে, তাহলে দেখো তো কোনোটা কি কম বেশি আছে, 3টা পাখি কি সমান 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 ভাগে আছে, 3টা কোকিলও আছে, 3টা কাকও আছে, 3টা টিয়া পাখিও আছে, তাহলে কেউ কম বেশি নেই। সেই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পেসিস ইভেননেস বা প্রজাতিগত সমতা, ঠিক আছে। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে স্পেসিস রিচনেস কোনটা আর স্পেসিস ইভেননেস কাকে বলছে, ঠিক আছে। উদাহরণটা মাথায় রাখবে। এই তাহলে আমরা দেখলাম হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি আর স্পেসিস ডাইভার্সিটি। এবার চলে আসছে হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই ইকোলজিক্যাল ডাইভার্সিটির ক্ষেত্রে দেখো, বা ইকোসিস্টেম ডাইভার্সিটি এটাকে বলা হয়, বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি। এটা কিভাবে মনে রাখবো, দেখো এর আগের চ্যাপ্টারটা যেহেতু তোমাদের হয়নি, ওখানকার কিছু জিনিস এখানে বলতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বৈচিত্র্য কি, মানে কোনো একটা বিস্তীর্ণ এলাকায় বা কোনো একটা বিশাল জায়গার মধ্যে যদি আমরা একাধিক বাস্তুতন্ত্র দেখতে পাই, তখন সেই ঘটনাটা বলবো হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কিরকম জিনিসটা, দেখো প্রথমে এটা মিটাচ্ছি, এগুলো হয়ে গেছে যেহেতু। বারবার বলছি যে জেনেটিক ডাইভার্সিটিটা শুধু মনে রাখবো সেম কথাটা দিয়ে, সেম মানে একই স্পেসিসের মধ্যে, আর স্পেসিস ডাইভার্সিটি হচ্ছে ডিফারেন্ট স্পেসিস বা ডিফারেন্ট কথাটা দিয়ে। আর ইকোলজিক্যাল ডাইভার্সিটিটা কিভাবে কি বললাম, যে একটা সুবিশাল অঞ্চল বা একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে বা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে যদি আমরা একাধিক বাস্তুতন্ত্র দেখতে পাই। একাধিক বাস্তুতন্ত্র বলতে যে যদি আমরা অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্র থাকে ওটা জিনিস দেখছি, বা ফরেস্ট ইকোসিস্টেম যদি দেখতে পাই। কিরকম, যদি বাস্তুতন্ত্রকে ভাগ করা হয় তাহলে কটা ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে আমরা পড়ছি ইকোসিস্টেমের প্রকারভেদ। তাহলে একটাকে বলছে ইকোসিস্টেম ন্যাচারাল, একটা বলছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল
এটা মনে রাখবো হচ্ছে না টা ডিজিএফ দিয়ে, না টা ডিজিএফ, যাই হোক বুঝতে পারবে। না হয়ে গেল এন এ, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে কি, ডিজিএফ কি দিয়ে মনে রাখবো, ডেঞ্জারাস গার্লফ্রেন্ড। যাই হোক এটা এমনি মনে রাখার সুবিধার জন্য, কেউ এটাকে সিরিয়াসলি আবার নিও না। দেখো ন্যাচারাল মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, মানে যেটা প্রকৃতিতে গড়ে উঠেছে, যেটা কেউ তৈরি করেনি। আর আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম। তাহলে এরকম একটা উদাহরণ কি হবে, আমরা যে বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম দেখি, তোমরা বিভিন্ন ডাক্তারের চেম্বারে গেছো বা যে কোনো জায়গায় গেছো, দেখতে পাবে যে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম থাকে। এগুলোতে কি করা হয়, আমরা নিজে থেকেই বিভিন্ন ধরনের কালারিং মাছ নিয়ে এসে ওগুলোতে রেখে দিই, ঠিক আছে। তারপরে অন্য ধরনের কোনো গুগলি বা কোনো প্লাস্টিকের জিনিস ছেড়ে দিই, আর ওটাই দেখে মনে হয় যে একটা প্রকৃত একটা জলাশয়। তাহলে এখানে কৃত্রিম বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের উদাহরণ কি দিচ্ছি আমরা, অ্যাকোয়ারিয়াম, কাচের যে জলাধারগুলো থাকে, ঠিক আছে। তারপরে চলে আসছে যে ন্যাচারাল দেখলাম, এবার টা চলে আসবে। এর মধ্যে দেখবো টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মানে স্থলজ বাস্তুতন্ত্র। এ থেকে অ্যাকোয়াটিক বা জলজ বাস্তুতন্ত্র হলো। এই জলজ বাস্তুতন্ত্রটা আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেরিন, মেরিন ইকোসিস্টেম, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। মেরিন মানে হচ্ছে সমুদ্রে যেটা লবণাক্ত জল, আর ফ্রেশ ওয়াটার হচ্ছে যেটা স্বাদু জল, ঠিক আছে। তারপরে চলে আসছে টেরেস্ট্রিয়াল, এর মধ্যে আবার তিনটা ভাগ কি দেখলাম, ডিজিএফ ডিজার্ট ইকোসিস্টেম, জি থেকে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, এফ থেকে ফরেস্ট ইকোসিস্টেম, ঠিক আছে। এটা মাথায় থাকবে। তাহলে এই যে এতগুলো ইকোসিস্টেম দেখলাম, এগুলো প্রত্যেকটার কোথা থেকে এসছে, ন্যাচারাল না আর্টিফিশিয়াল থেকে। ওটার মধ্যে আবার দুটো ভাগ আছে, টেরেস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক। এটার মধ্যে আবার তিনটা ভাগ, ডিজার্ট, গ্রাসল্যান্ড, ফরেস্ট, মেরিন, ফ্রেশ ওয়াটার। এবার এখানে কেন বললাম এই ভাগটা, যে যদি কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে আমি একাধিক বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি, তার মানে যদি এটা দেখতে পাই, মানে ডিজার্ট ইকোসিস্টেম দেখতে পেলাম, ফরেস্ট ইকোসিস্টেম দেখতে পেলাম, তারপরে হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দেখতে পেলাম বা ফ্রেশ ওয়াটার, একাধিক, তার মানে এখানে একের অধিক আছে না, মানে একটা ধরো, বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক এটা মিটাচ্ছি। এটা আশা করি বুঝতে পেরেছো সবাই, মানে কি জিনিসটা বোঝাতে চাইলাম, যে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল প্রথমে দুটোকে ভাগ করছে, তারপরে ন্যাচারালটাকে দুটো ভাগে, টেরেস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিক, স্থলজ জলজ। এবার জলজটাকে দু ভাগে, মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার জলাশয়। আর এখানে হচ্ছে স্থলজটাকে তিনটা ভাগে, ডিজার্ট, তৃণভূমি, মরুভূমি, আর হচ্ছে বনাঞ্চল, ঠিক আছে। এই তিনটা ভাগে ভাগ করছে। তাহলে কোনো একটা বাস্তুতন্ত্রে, মানে একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে যদি আমি একাধিক বাস্তুতন্ত্র দেখতে পাই, তখন সেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। কিরকম বলা হচ্ছে, দেখো ধরো একটা পার্টিকুলার জায়গা ধরলাম, এবার এই জায়গার মধ্যে যদি আমি এখানে দেখতে পাই হচ্ছে যে একটা ফরেস্ট আছে, ঠিক আছে, একটা ফরেস্ট আছে। এবার এই জায়গাটাতে যদি আমি একটা দেখতে পাই যে এখানে একটা জলাশয় আছে, মানে জলাশয় আছে, তাহলে জলাশয়ের মধ্যে আমরা একটা বাস্তুতন্ত্র দেখতে পাবো, এখানে একটা বাস্তুতন্ত্র দেখতে পাবো। আর এখানে একটা কি দেখতে পাবো, ফরেস্ট বা বনাঞ্চল আছে। তাহলে এই বনাঞ্চলের বাস্তুতন্ত্রটা এক এক রকম হবে। ওখানে একটা ফুড চেইন থাকবে, এখানে একটা ফুড চেইন থাকবে, এখানেও উৎপাদক থাকবে, খাদক থাকবে, বিয়োজক থাকবে, এখানেও উৎপাদক, খাদক, বিয়োজক থাকবে। তাহলে এখানে এক ধরনের বাস্তুতন্ত্র আমি দেখতে পেলাম, এখানে এক ধরনের বাস্তুতন্ত্র দেখতে পেলাম। এই বাস্তুতন্ত্র কি, অ্যাকোয়াটিক। এবার এখানে একটা আমি ধরো ডিজার্ট দেখতে পেলাম, তাহলে এখানে কি ডিজার্ট ইকোসিস্টেম আমি দেখতে পাবো, ঠিক আছে। এখানে একটি জলাশয় পেলাম, তাহলে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দেখতে পাবো, ফরেস্ট ইকোসিস্টেম দেখতে পাবো। এখানে একটা গ্রাসল্যান্ড দেখতে পাবো, গ্রাস দেখতে পেলাম, তৃণভূমি বড় ধরনের, তাহলে এখানে কি দেখতে পাবো, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম।
তাহলে কোনো একটা জায়গাতে বা কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলে যদি আমি একাধিক বাস্তুতন্ত্র দেখতে পাই, তখন তাদের মধ্যে মানে একাধিক বাস্তুতন্ত্রের দেখার কারণে তার মানে কি একের অধিক থাকছে, তাহলে একাধিক বাস্তুতন্ত্র যদি কোনো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে তখন সেই ধরনের বৈচিত্র্যটাকে বলবো হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কেন? যেখানে আমি একটা, দুটা, তিনটা, চারটা বা দুটোও দেখতে পারি, একের অধিক বলা হয়েছে, যদি দুটো দেখতে পাই তাহলে কি হবে? একের অধিক, একাধিক বলেছে কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলে যদি একাধিক আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখতে পাই তখন সেটাকে বলবো হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। মানে একের অধিক যদি আমরা বাস্তুতন্ত্র দেখতে পাই তখনই সেটাকে বলবো হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা অবশ্যই নিশ্চয়ই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হতে হবে। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি আমরা একের অধিক বাস্তুতন্ত্র দেখতে পাই তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এবার হচ্ছে এই যে ডাইভার্সিটিটা দেখলাম, যেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে? তিনটা। একটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, দ্বিতীয় হচ্ছে বিটা ডাইভার্সিটি, তৃতীয় হচ্ছে গামা ডাইভার্সিটি। কোনটাকে বলছে? যদি একটা অঞ্চল ধরলাম, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চলের মধ্যে যত ধরনের প্রজাতি বর্তমান থাকবে তাদের সমষ্টিটাকে বা তাদের বৈচিত্র্যটাকে বলবো হচ্ছে আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি। এই একটা অঞ্চল, এর মধ্যে যতগুলো আমরা প্রজাতি দেখতে পাবো, 1 2 3 4 5 6, তাহলে এই যে প্রজাতিগুলো দেখতে পেলাম এদের সমষ্টিটাকে বলবো হচ্ছে কি আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি। এবার চলে আসি যদি পাশাপাশি আরেকটা অঞ্চল দেখি, এখানেও আমি দেখলাম হচ্ছে বি একটা রিজিয়ন বা একটা অঞ্চল, এখানেও আমি একাধিক মানে স্পেসিস বা প্রজাতি দেখতে পেলাম। তাহলে এদের মধ্যে যে আমরা তুলনা বা তফাৎটা পাবো আলফা, এটাকে বলবো হচ্ছে বিটা ডাইভার্সিটি। কোনটা? বা এটাকেও যদি আরেকটা মানে আমি একটা অঞ্চল ধরি, এটা বি অঞ্চল, এই দুটোকে কি বলা হচ্ছে? বিটা ডাইভার্সিটি। এই দুটোকে কি বলা হচ্ছে? বিটা ডাইভার্সিটি। তার মানে এ একটা অঞ্চল, বি একটা অঞ্চল, এই দুটো অঞ্চলের মধ্যে আমরা প্রজাতিগত যে তুলনাটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে বিটা ডাইভার্সিটি। তাহলে সিম্পল ভাবে বোঝাতে গেলে কিরকম বলবো যে, তারপরে চলে আসি গামা ডাইভার্সিটি। আলফা হচ্ছে একটা অঞ্চলের মধ্যে হবে, একটা অঞ্চলের মধ্যে সমস্ত প্রজাতির মানে সমষ্টিকে বলবো। আর বিটা ডাইভার্সিটি বলতে দুটো আলাদা আলাদা অঞ্চলের মধ্যে প্রজাতিগত তুলনাকে বলবো হচ্ছে বিটা ডাইভার্সিটি। ওই আলাদা আলাদা অঞ্চল দুটো আলফা ডাইভার্সিটি হতে পারে, তাহলে দুটো আলফা ডাইভার্সিটি তুলনাকে বলবো হচ্ছে বিটা ডাইভার্সিটি। আর গামা ডাইভার্সিটি কোনটা? এখানে আরেকটা অঞ্চল ধরলাম, তাহলে এটা হলো সি। ঠিক আছে, এখানেও কিছু স্পেসিস দেখতে পাবো 2 3 4 5 6, বা এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা মানে ইয়েগুলো দেখতে পেলাম প্রজাতিগুলো, এখানেও ধরলাম যে 4 5 6। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের বৈচিত্র্যের মধ্যে আমরা কমন ধরে দেখতে পেলাম যে এখানেও 5টা আম গাছ আছে, এখানেও 5টা আম গাছ আছে, এখানেও 5টা আম গাছ আছে, বা 5টা এমন প্রাণী আছে যেটা 3 জায়গাতেই আছে, বা 5টা গরু ধরলাম, এখানে 5টা গরু, এখানেও 5টা গরু আছে, এখানেও 5টা গরু আছে। তাহলে গামা ডাইভার্সিটি হচ্ছে আলফা প্লাস বিটার সমন্বয়। গামা হচ্ছে কি আলফা প্লাস বিটার সমন্বয়কে বলবো গামা। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কিরকম হতে পারে যে আলফা ডাইভার্সিটি ও বিটা ডাইভার্সিটির সমন্বয়কে আমরা একত্রে বলতে পারি হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে দেখো তো এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু প্রজাতি কমন থাকবে। ওই কমন প্রজাতিটাকে যদি এটাকে আমি ধরি হচ্ছে এস মানে স্পেসিস, যেহেতু এটাকে ধরি হচ্ছে S2, এটাকে ধরলাম S1, এটাকে S2, এটাকে যদি ধরা হয় S3, তাহলে হচ্ছে গামা ডাইভার্সিটি ইকুয়াল হবে হচ্ছে
S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস কি হবে C1 প্লাস C2 প্লাস C3। মানে কি জিনিসটা, S1 হচ্ছে একটা অঞ্চলের যতগুলো প্রজাতি আছে তাদের সংখ্যাটা, S2 হচ্ছে এই যে এই অঞ্চলটার যতগুলো স্পিসিস আছে তাদের সংখ্যাটা, S3 হচ্ছে তৃতীয় অঞ্চলটার যতগুলো প্রজাতি আছে তাদের সংখ্যাটা, মাইনাস হচ্ছে এই তিনটার মধ্যে কমন কি আছে, এই যে 5টা গরু, এখানেও 5টা গরু আছে, এখানেও 5টা গরু আছে, তাহলে এই যে 5টা করে গরু প্রতিটা অঞ্চলেই আছে, এই তিনটা হচ্ছে কমন স্পিসিস, ওই জন্য C1 এই 5টা স্পিসিসকে বলা হচ্ছে C1 C2, কারণ এটা S2 এর মধ্যে আছে ওই জন্য এটাকে C2 ধরছি, কমন 2 কমন 1, আর এটা হচ্ছে C3। তাহলে এই তিনটা এখান থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে এটা তোমাদের পরীক্ষায় খুবই আসে, আলফা বিটা গামার তুলনা করো বা পার্থক্য করো। তাহলে আলফা ডাইভার্সিটি কি, ক্ষুদ্রতম একক, এখান থেকে বুঝতে পারছি আলফাটা কি ক্ষুদ্রতম একক, বিটাটা হচ্ছে তুলনামূলক তার থেকে বড়, বা দুটো আলফা ডাইভার্সিটির তুলনাকে বলা হচ্ছে বিটা ডাইভার্সিটি। আর গামাটা কি, এখানে S3 ছিল আর C3 ছিল, ঠিক আছে। গামাটা কি, আলফা বিটার সমন্বয়কে বলা হচ্ছে। তাহলে সব থেকে বৃহৎকে ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা, তারপরে বৃহৎ হচ্ছে বিটা, তারপরে গামা হচ্ছে সর্ববৃহৎ একক, ঠিক আছে ডাইভার্সিটির। এবার চলে আসি যে এই তিনটার মধ্যে যেটা কমন থাকে ওটাকে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, ওই জন্য যে ফর্মুলাটা পেলাম বা যে সূচকটা পেলাম সেটা হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আলফার ক্ষেত্রে এটার সূচক কি হবে, শুধু S বা S1, আলফা ইকুয়াল S, মানে যতগুলো স্পিসিস দেখতে পাবো, সিম্পল জিনিস। আর বিটার ক্ষেত্রে কি হবে, বিটা ডাইভার্সিটির ক্ষেত্রে S1 মাইনাস C প্লাস S2 মাইনাস C, বা এরকম বলতে পারি S1 প্লাস S2 মাইনাস C1 প্লাস C2। যেহেতু দুটো আলাদা আলাদা অঞ্চলের মধ্যে প্রজাতিগত তুলনাটাকে বোঝানো হচ্ছে, এটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে কমন স্পিসিসের সংখ্যাটা যত কি হবে কমবে, তত প্রজাতিগত বৈচিত্র্যটা বাড়বে, সিম্পল জিনিস। মানে কমন স্পিসিস যদি বেশি থাকে, এখানেও 10টা প্রজাতি দেখতে পেলাম, 10টা এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন স্পিসিসের সংখ্যাটা তো খুব বেশি, তাহলে প্রজাতিগত বৈচিত্র্যটা বেশি দেখতে পাবো না। সেই জন্য কি হবে, যত কমন স্পিসিসটা যত কম হবে তত প্রজাতিগত ভেরিয়েশনটা বা ডাইভার্সিটিটা আমরা বেশি দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা পার্থক্যটা করব। আশা করি বুঝতে পেরেছি কাকে বলা হচ্ছে আলফা বিটা আর গামা ডাইভার্সিটি। তোমরা অবশ্যই সূচকটা মনে রাখবে, আলফা হচ্ছে ক্ষুদ্রতম, এটা তার থেকে বড়, এটা হচ্ছে সর্ববৃহৎ। আলফা হচ্ছে কি বলা হচ্ছে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যতগুলো প্রজাতি থাকবে, বিটা হচ্ছে দুটো আলফা অঞ্চলের মধ্যে যে প্রজাতিগত পার্থক্যটা দেখতে পাবো, তুলনাটাকে বলা হচ্ছে বিটা ডাইভার্সিটি। আর গামাটা হচ্ছে আলফা বিটার সমন্বয়কে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটির সূচক হচ্ছে S, বা যতগুলো স্পিসিস দেখতে পাই বা S1 বলতে পারি। বিটা ডাইভার্সিটি হচ্ছে S1 প্লাস S2 মাইনাস হচ্ছে C1 প্লাস C2। ঠিক তেমনি গামার ক্ষেত্রে S1 প্লাস S2 প্লাস S3, যেহেতু আলফা আর বিটার সমন্বয় হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে এই দুটোর সমন্বয়কে কি বলা হচ্ছে গামা, তাহলে ওই জন্য এটাকে বলা হচ্ছে, এখানে আমি আলফাটাকে ধরলাম হচ্ছে S1, বিটার ক্ষেত্রে ধরলাম S2 বা S1 প্লাস S2, এই দুটোর মধ্যে আমরা কিছু কমন স্পিসিস দেখতে পাবো, এটা একটা জায়গা ধরলাম, এখানে একটা জায়গা ধরলাম, তো এখানে আমরা কিছু কমন স্পিসিস দেখতে পারি। তো এই কমন স্পিসিস ধরলাম যে এখানেও 5টা আছে, ওটা এখানেও 5টা আছে, তাহলে এখান থেকে কি হবে C1 প্লাস C2 হবে, সরি, ঠিক আছে। ঠিক তেমনি গামার ক্ষেত্রে কি হবে, যেহেতু এই দুটোর সমন্বয়, তাহলে গামাটা যদি আরেকটা ধরা যায়, তাহলে কি হচ্ছে, আরেকটা অঞ্চল যদি ধরা যায় C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। এটা হচ্ছে সূচক আলফা বিটা গামার, আশা করি মনে থাকবে। তাহলে এখানে বিটার ক্ষেত্রে হবে S2 S3,
তাহলে সুবিধা হবে, যেহেতু এই দুটো যোগফলকে বলা হয়েছে। ঠিক আছে, S1 এই যে S1 S2 প্লাস S3 এটার সঙ্গে C1 C2 আর C3। C3টা এখানে আমরা যদি C1 ধরি কমন একটা, তাহলে এখানে C2 C3 হবে। বোঝা যাচ্ছে? কিন্তু একটা স্পিসিসের মধ্যে আমরা মানে একটা যদি আলফা ডাইভার্সিটি বলি, তাহলে ওর মধ্যে আমরা কমন স্পিসিস কি দেখতে পাবো না, কিন্তু যখনই আমরা তুলনা করবো তখন কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তখন আমরা কমন স্পিসিস অবশ্যই দেখতে পাবো। সেই জন্য কমন স্পিসিস আমরা তখনই দেখতে পাবো যদি বিটার আলোচনা করি বা গামার আলোচনা করি। ঠিক আছে, গামা ডাইভার্সিটির। আশা করি বুঝতে পেরেছো সবাই।